কিন্তু যদি কখনো আমার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? এত ভালোবাসা যদি আমার কপালে না সয়। সবাই তো বলে বেশি সুখ নাকি কপালে সয় না, আমি তাই বলছি। চার ভাই বোনকে জড়িয়ে ধরে বলেছিল, তোর কখনো কিছু হতে দিব না, তোর ভাইয়েরা তোর কিছুই হতে দিবে না। আল্লাহর কাছে যে প্রতি ওয়াক্তে নামাজ পড়ে শুধু তোর জন্যই দোয়া করি। তোর জীবন হেফাজতের মালিক যে স্বয়ং আল্লাহ তাআলা। ঈশানের ডাকে আদিলের ভাবনা থেকে ফিরে এলো। এতক্ষণ ধরে আদিল চেয়ারে বসে দুই গালে হাত দিয়ে পূর্ণ স্মৃতিগুলো কল্পনা করছে। আশ্চর্য বিষয় হলো এটাই সত্যি, উষার বলা কথাগুলোর সাথে এখনকার পরিস্থিতি মিলে গেছে। ঈশান বলল, ভাইয়া। আদিল বলল, ঈশান বলল, তখন থেকে তোমাকে ডাকছি, কোন ধ্যানে ছিলে তুমি? বড় ভাইয়া তোমাকে ডাকছে। আদিল বলল, বনুর শরীরের অবস্থা এখন কেমন? ঈশান বলল, এখন একটু ভালো। তখন যদি সাথে সাথে ডক্টরকে ডাকতে দেরি হয়ে যেত তাহলে এতক্ষণে হয়তো আমাদের বনু না ফেরার দেশে চলে যেত। আদিল বলল, আমরা বেঁচে থাকতে আমাদের বনুর কিছুই হবে না। আল্লাহ কখনো আমাদের থেকে আমাদের বনুকে নিয়ে যেতে পারে না। তারপরও বাকিটা আল্লাহর ইচ্ছা, তিনি চাইলে সব করতে পারেন। চল, ভাইয়া ও ঈশাত অপেক্ষা করছে। আদিল উঠে বোনের কাছে চলে গেল। তখন যদি ঈশান ডক্টরকে ডাকতে আর 2 মিনিট দেরি করত তাহলে হয়তো এতক্ষণ ওষা আর থাকতো না। এখনো চার ভাইয়ের মধ্যে কেউই মুখে কিছু দেয়নি, খাবার তো গলা দিয়ে নামবে না। আদিল ও ঈশান দেখলো অর্ণব থাই গ্লাসের উপরে দাঁড়িয়ে বাইরের দিকে মনোযোগ সহকারে কিছু দেখছে, তাকিয়ে আছে বাহিরে। ঈশান পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। আদিল বলল, ভাইয়া ডেকেছো? অর্ণব রেগে বলল, আমরা চার ভাই থাকতে, এত কড়া বডিগার্ডের নজর থাকতে আমাদের বনুর মুখের অক্সিজেন মাস্ক কে খুললো? ঈশান বলল অবাক হয়ে, কি বলছো এসব? ঈশাদ বলল, ভাইয়া কিভাবে সম্ভব? আদিল বলল, যে এই কাজটা করেছে তাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। কে করেছে? একবার নামটা বলো, কে করেছে এটা? তার ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? অর্ণব বলল, সেটাই তো তোকে খুঁজতে হবে। আন্ডারওয়ার্ল্ডের সদস্য তুই, আমি নই। যেই করেছে, পালানোর সময় অরূপ তাকে দেখেছে, অরূপ পিছনেও ধরতে পারেনি তাকে। ঈশান বলল, জানে মেরে ফেলবো তাকে পেলে। আমাদের কলিজার গায়ে হাত রেখেছে, ওর কপালে কি আছে ও তা নিজেও জানে না। অর্ণব বলল, প্রথমে বনুর অ্যাক্সিডেন্ট, তারপর আবার মারার চেষ্টা, এতগুলো পাহারা থাকতেও সবার চোখ আড়াল করে যে এই কাজটা করতে পেরেছে সে কোনো সাধারণ কেউ নয়। আমাদের শত্রু অনেক শক্তিশালী, তারা জানেও না কার সাথে পাঙ্গা নিতে এসেছে। ধরতে পারলে এদের বংশ নির্বংশ করে দেব। আমাদের হারানো এত সহজ না। আমরা ভাঙবো তবুও মচকাবো না। আমরা আমাদের বনুর গায়ে একটা আচরও পড়তে দিব না। আদিল গোপনে ফোর্স লাগা, কে সব করেছে তা আমার জানতেই হবে। এট এনি কস্ট আমার তাকেই চাই। আমার বনুকে যে এত কষ্ট দিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। অর্ণব রেগে গিয়ে পিছনের দেয়ালে ঘুষি মারলো। এই মুহূর্তে সে কত পরিমাণে রেগে আছে তা বাকি ভাইরা ভালো করেই বুঝতে পারছে। ঈশাদ বলল, তার মানে ভাইয়া বনুকে অ্যাক্সিডেন্ট করানোটা পুরো একটা প্ল্যান? কেউ জেনে বুঝে আমাদের বোনকে অ্যাক্সিডেন্ট করিয়েছে? অর্ণব বলল, তারা জানে আমাদের চারজনের কলিজা আমাদের দুর্বলতা, আমাদের একমাত্র বোন, তাই কাপুরুষরা সেখানে আঘাত করেছে। আমাদেরকে আরো সাবধান হতে হবে। ঈশান বলল, আজ আমরা 1 মিনিটের জন্য বনুকে ছেড়ে কোথাও যাব না। পালা করে বনুকে পাহারা দিব। গার্ডদের আশায় রাখলে আবারও অঘটন ঘটতে পারে। আদিল বলল, গুড আইডিয়া। আমাদের যার যে কাজ আছে সবগুলো ক্যান্সেল করে দেই। চার ভাই একটা রহস্যময় হাসি দিল। কারো বিপদ ঘনিয়ে এসেছে, সে নিজেও জানে না সে কি ক্ষতি করেছে। তবে এইটুকু বলা যায়, তার জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আমেরিকা থেকে এসে বিমানের থেকে নেমে এয়ারপোর্টে 1 মিনিটও দেরি করলো না একটা ছেলে। গাড়িতে উঠে বসলো। গন্তব্য এখন হাসপাতালে। সেখানে তার প্রিয়সী জীবন মরণের সাথে লড়াই করছে। ছেলেটার বয়স 24 বছর, দেখতে বেশ স্মার্ট, গায়ের রং শ্যামবর্ণ। ছেলেটার চেহারা অনেক মায়াবী, নাকটা কিছুটা খাড়া। সবচেয়ে বেশি সুন্দর লাগে তার হাসিটা, কারণ হাসলে তার গালে টোল পড়ে। ছেলেদের গালে টোল পড়লে যে এতটা সুন্দর লাগে তা ওকে না দেখলে বোঝাই যেত না। চোখের পাপড়িগুলো একটু বেশি বড়, পলক ফেললে অনেকটাই ভালো লাগে দেখতে। চুলগুলো অগোছালো, চোখ মুখ ফুলে আছে, মনে হয় অনেক কান্না করেছে। খানগ্রোভ ইন্ডাস্ট্রির ওনার তিনি। বাবা মারা যাওয়ার পর খুব অল্প বয়সে বিজনেস জগতে প্রবেশ করে তিনি। পরিবারের একমাত্র শুধু বড় বোন আর তার মা আছে। 4 ভাই বোনের জন্য আইসিইউর সামনে বসে আছে। এখনো 24 ঘন্টা হয়নি। 72 ঘন্টার আগে কিছুই বলা যাবে না। অর্ণব বলল, অরূপকে জিজ্ঞেস করেছিলি কোনো খোঁজ পেয়েছে কিনা? ঈশাদ বলল, না ভাইয়া, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আদিল বলল, তবে খুব শীঘ্রই পেয়ে যাব। ওরা তো জানে না কাদের কলিজায় হাত দিয়েছে। অর্ণব বলল, শান কোথায় আদি? আদিল বলল, ওর নাকি জরুরি কোনো কল এসেছে, কথা বলছে। ওর সামনে অরূপ এলো। অরূপের বয়স 23 বছর। খুব ছোটবেলায় অর্ণব ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত কোনোদিন তাদের কথার অবাধ্য বা অমান্য করেনি। 4 ভাইয়ের পাশাপাশি অরূপও ভীষণ ভালোবাসে উষাকে, তবে সেটা ভাইয়ের মতো। অরূপও নিজের 4টা ভাই ও একটা বোন পেয়েছে। অরূপও যদি জানতে পারে তার বোনকে কেউ ডিস্টার্ব করেছে
তাহলে তাকে আধা ঘন্টা পর হসপিটালের জরুরি বিভাগে খুঁজে পাওয়া যায়। ওর কারণে ওষার দিকে কেউ ডিস্টার্ব করা তো দূরের কথা, তার দিকে তাকাতেও ভয় পেত। কলেজে ওষাকে দেখে রাখার সম্পূর্ণ দায়িত্ব অরূপের। অরূপ হলো অর্ণবের ডান হাত, ওর বডিগার্ডদের প্রধান অরূপ। অরূপের কাজ হলো 24 ঘন্টা ওদের 4 ভাইয়ের কথা মানা ও বোনকে দেখে রাখা। অরূপ বলল, ভাই আমাকে ডেকেছেন? অর্ণব বলল, বনু যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তুই কোথায় ছিলি? অরূপ বলল, আমি তো গুলশানে ছিলাম। আপনি যে চৌধুরীদের সাথে যে 20 কোটি টাকা ডিল করেছিলেন তা আমি কনফার্ম করে নিতে গিয়েছিলাম। আদিল বলল, তুই কি করে জানলি বনু অ্যাক্সিডেন্ট করেছে?